প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 124 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের 124 নম্বর এপিসোডে তোমাদের জন্য 3টি সত্যি ভৌতিক ঘটনা রেখেছি। প্রথম ঘটনাটা মৃত্যুর পরেও দেখা দেওয়ার ঘটনা। দ্বিতীয় ঘটনাটা একটা বাচ্চাকে স্বপ্নে দেখতে পাওয়ার ঘটনা। আর 3 নম্বর ঘটনাটা আজ সাসপেন্স রাখলাম। আশা করছি তোমাদের 3টি ঘটনাই বেশ ভালো লাগবে, ভয় লাগবে। আর যদি ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছো, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো ঘটনা আপলোড করব, নতুন ঘটনা আপলোড করব, সবার প্রথমে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। এই ঘটনাটা আমাকে এখনো মন থেকে নাড়া দেয়। সত্যি বলতে কি, ঘটনাটা অনেক বছর আগের হলেও মন থেকে এখনো মেনে নিতে পারিনি। দিনটা 2012 সালের 18ই মে, আমার দিদার মৃত্যুদিন। কাকতালীয়ভাবে দাদুর মৃত্যুদিনও 1997 সালের 18ই মে। দিদাকে নিমতলা শ্মশানে দাহ করে বাড়ি এসেছি সকালে। দিদার আকস্মিক প্রয়াণে পুরো বাড়ি জুড়ে গভীর শোকের ছায়া বিরাজমান। মায়ের মুখে শুনেছিলাম যে মা যখন সন্তান সম্ভবা ছিল তখন নাকি আমার দিদা বলেছিল যে মায়ের একটা পুত্র সন্তান হবে, আর সেই কথাটাই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। সকলের সাথে সাথে আমার মনটাও খুব খারাপ, কারণ একমাত্র আমার দিদাই আমাকে সোনার গোপাল নামে আদর করে ডাকত। এই জন্য দিদার আকস্মিক প্রয়াণটা সকলের মতো আমিও মনে প্রাণে মেনে নিতে পারিনি। শুধু মনে হতো দিদা কেন আমাদের ছেড়ে চলে গেল। দিদার প্রয়াণের 1 মাস পরের ঘটনা। এক রাতে আমি আর আমার বাড়ির সব লোকজন ঘুমিয়েছিলাম। রাত তখন কটা জানি না। প্রচন্ড গরমে হঠাৎ করে আমার খুব জল তেষ্টা পেল। টর্চের আলোতে ঘড়িতে দেখলাম রাত 3:30 বাজে। 1 মাস আগে ঠিক এই সময় আমার দিদা আমার মায়ের হাতে শেষবারের মতন জল খেয়ে আমাদেরই বাড়িতে নিঃশ্বাস ত্যাগ করে। শোবার ঘর থেকে বেরিয়ে ফ্রিজ খুলে বোতল থেকে কিছুটা জল মুখে দিয়েছি, এমন সময় মনে হলো রান্নাঘরের সামনে কে যেন দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে যেন আমাকেই ডাকছে, যদিও সেই ডাকের আওয়াজটা খুবই ক্ষীণ। আশ্চর্য ব্যাপার, মা বাবা তো নিজের ঘরে ঘুমাচ্ছে, তাহলে এত রাতে এই সময় কে দাঁড়িয়ে রান্নাঘরের সামনে? আর সে আমার নামটাই বা জানলো কি করে? টর্চের আলোয় সেই ছায়ামূর্তির গায়ে ফেলতেই কিছুক্ষণের মধ্যেই মন্ত্র বলে সেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। তাকে আর দেখাই গেল না। তবে অদৃশ্য হওয়ার আগে দেখলাম ওই ছায়ামূর্তির পরনে সেই সাদা কাপড়টা যেটা আমার দিদা বেঁচে থাকতে পরত। তাহলে সেই রাতে কি দিদাই এসেছিল আমাকে দেখতে? এই প্রশ্নের উত্তরটা অনেক বছর হয়ে গেলেও খুঁজে পাইনি, কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস দিদা মারা গেলেও আমাদের আশেপাশেই কোথাও আছে, আর আমাদের সাথেই আছে। মারা গেলেও আমার প্রতি তার ভালোবাসায় বিন্দু মাত্র ভাটা পড়েনি। শুভতা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার পছন্দ হবে, তুমি পড়ে শোনাবে। নমস্কার। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। ঘটনাটা একটু ছোট হলেও বেশ ভয়ের। যদি ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় তোমাদের কাছেও এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে
লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। preetchakra23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা চাইলে ভয়েস রেকর্ড করেও ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তোমরা যত বেশি শেয়ার করবে ঘটনাগুলো আরো বেশি বেশি নতুন নতুন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, আর তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তাদের কাছ থেকে হয়তো আমি আরো নতুন নতুন ঘটনা কালেক্ট করতে পারবো। চলো আর দেরি না করে আজকে 2 নম্বর ও 3 নম্বর ঘটনা দুটোই পরপর শুনে নেওয়া যাক। শুভদা, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ঘটনাটা আমি আমার বন্ধুর মুখ থেকে শুনেছি, আশা করছি তোমার ভালো লাগবে। গল্পটা ছোট হলেও বেশ ভয়ের। আশা করছি তুমি সিলেক্ট করে ঘটনাটা সবাইকে পড়ে শোনাবে। এবার ঘটনাটা লিখছি। বেশ কয়েকদিন ধরে রাতে ঘুমাতে যাওয়ার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটছে আমার সাথে। ঘুমটা আসার ঠিক আগের মুহূর্তে মাথার ভেতর কেমন একটা শব্দ শুনতে পাচ্ছি, অনেকটা দরজায় ঠকঠক আওয়াজ করলে যেমন শব্দ হয় ঠিক ওই রকম। আর শব্দটা শোনার পর মুহূর্তেই ঘুমিয়ে পড়ছি। ঘুমানোর পর একটা স্বপ্নও দেখছি। স্বপ্নে দেখছি একটা বাচ্চা ছেলে আমার ঘরের একটা কোণায় বসে আছে, দুটো হাঁটুর মাঝখানে মাথাটা গুঁজে রেখেছে, ক্রমাগত ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। বাচ্চাটাকে কাঁদতে দেখে আমি তাকে ডাকি। সে মাথা তুলে আমার দিকেও তাকায়। মাথা তুলে তাকানোর পর আমি দেখি বাচ্চাটার চোখ দুটো ক্রমাগত কান্নার ফলে লাল হয়ে ফুলে থাকে, আর ঠোঁটের কোণে ঈর্ষা আর ঘৃণা মেশানো একটা হাসি। কপালের ঠিক মাঝখানে একটা চাকু ঢোকানো রয়েছে, যেটার থেকে রক্ত গড়িয়ে গাল বেয়ে নিচে টোপে টোপে পড়ছে। আর ঠিক এই সময় আমার ঘুমটা ভেঙে যায় রোজ। তবে কাল রাতে এই ঘটনার একটু ফেরবদল হয়েছে। আমি ঘরে ঢুকেই শুতে যাওয়ার আগেই ছেলেটাকে দেখতে পেলাম আমার ঘরে একটা কোণে বসে আছে। ঠিক স্বপ্নে যা যা দেখি সবই একই রকমই। স্বপ্নে ঘটা ঘটনাটা যখন নিজের চোখের সামনে দেখতে পেলাম, এই ঘটনার আকস্মিকতায় আমি জ্ঞান হারিয়েছিলাম নাকি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। শোরগোলটা বাঁধল একদম সকালে। একটা ডোরবেলের শব্দ শুনতে পেলাম। মায়ের কাছে ডুপ্লিকেট চাবি থাকতো, তাই অসুবিধা হলো না। কিন্তু মা আমার ঘরে ঢুকে আমাকে দেখেই চিৎকার করে ভয়ে অজ্ঞান হয়ে গেল। কি হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। দৌড়ে গিয়ে ঘরের আয়নার সামনে দাঁড়ালাম। দেখলাম আমার চোখগুলো লাল হয়ে ফুলে উঠেছে, ঠিক ওই বাচ্চাটার মতন। অনেকক্ষণ কান্নাকাটি করলে যেমনটা হয় আর কি। সব থেকে নজর কাড়ল যে ব্যাপারটা, আমার কপালের ঠিক মাঝখানে একটা গুণ চিহ্নের মতো কাটা দাগ, আর তার থেকে রক্ত গড়িয়ে টোপে টোপে আমার জামার উপর গড়িয়ে পড়ছে। এইটা থেকেই হয়তো সম্ভবত মা অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু এই দাগ কোথার থেকে আসলো আমি ঠিক জানি না, এর ব্যাখ্যা আমার কাছে নেই। ওই দিন ডাক্তারের কাছে গিয়ে জায়গাটা ড্রেসিং করিয়ে আসি, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এরপর থেকে আমি আর কোনোদিন স্বপ্ন এই বাচ্চাটিকে দেখতে পাইনি। কেন, কিভাবে হলো এর উত্তর আমার কাছে নেই, কিন্তু ঘটনাটা ভৌতিক না নিতান্তই কাকতালীয় এর উত্তর আমি জানি না। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম নাইদ, বাংলাদেশ গাজীপুর থেকে। তুমি কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া এক রাতের অভিজ্ঞতা তোমার শেয়ার করলাম। আশা করব তুমি সিলেক্ট করবে, পড়ে শোনাবে। এবার সরাসরি ঘটনাটায় যাচ্ছি। একদিন রাতে আমি কাজের থেকে বাড়ি ফিরছিলাম। রাত খুব গভীর হয়েছে। আমি একা একা হাঁটছি বাড়ির পথে। রাস্তায় কোনো মানুষজন নেই, চারিদিক নিস্তব্ধ হয়ে আছে।
রাস্তার দুপাশে খুব ঘন জঙ্গল। আমার হাঁটার শব্দের আওয়াজে মনে হচ্ছে কেউ যেন এই শব্দে খুব বিরক্তি বোধ করছে। মনে হচ্ছে সে এক্ষুনি বলবে, একবার এমন শব্দ হলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। ভয়ে আমার পুরো শরীর কাঁপছে। মনে মনে চিন্তা করলাম দৌড় দেব। চিন্তা করার পরেই খুব জোরে দৌড় দিলাম। অন্ধকারে কিসের সঙ্গে খুব জোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। পড়েই ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। অনেকটা সময় আমি অজ্ঞান হয়েছিলাম। যখন জ্ঞান ফিরল আমি অন্ধকারে পড়েছিলাম। তখন উঠে আবার দৌড় দিলাম। এবার দৌড়াতে দৌড়াতে চোখে পড়ল একটা ছোট্ট দোকান। ওই দোকানের পাশেই একটা ছোট লাইট জ্বলছে। এবার লাইটের সামনে গিয়ে দাঁড়ালাম। হাতের ঘড়ির দিকে তাকালাম। দেখলাম রাত 12:45। খুব ভয় লাগতে শুরু করলো। এতটা রাত কিভাবে কাটলো? আমি যখন বের হয়েছি তখন তো রাত 10টা বেজেছিল। এতটা সময় কিভাবে পার হলো? তাহলে কি আমি এতটা সময় অজ্ঞান হয়ে পড়েছিলাম? এবার লাইটের আলোতেও কেমন জানি ভয় ভয় লাগছে। আমার আশেপাশে তাকাতেই শরীরটা পুরো শিউরে উঠল। মনে হলো পৃথিবীর কোনো কোণে মানুষ নেই, শুধু আমি একা। এমনও মনে হচ্ছে যে আমার চারপাশে ভূত আর ভূত, তারা আমায় চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর যে রাতে কি দিনে কেউ গাড়ি নিয়ে আসতেই চায় না। আমাদের বাড়ি যেতে হলে এই রাস্তা দিয়েই আসতে হয়, তা না হলে নদীর মধ্যে দিয়ে ছাড়া আর কোনো রাস্তা নেই। নদীর মধ্যে দিয়ে তো আর নৌকা ছাড়া চলাফেরা করা যায় না, আর এত রাতে কোনো নৌকাও চলবে না। এবার চারদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। মনে হচ্ছে ওই শিয়ালগুলো আমাকে ছিঁড়ে খাবে। শিয়ালের ডাকে মনে আরো বেশি ভয় করছে। আশেপাশে যদি কোনো মানুষ থাকতো তাহলে হয়তো তার সাথেই চলে যেতাম, কিন্তু কেউ তো নেই এখানে। আমি সামনে এগোতে ভয় পাচ্ছি। রাস্তায় উঁকি দিয়ে কিছু দেখাই যাচ্ছে না। রাস্তার দুপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। মনে মনে ভাবতে লাগলাম সকাল হলেই সামনে এগাবো। রাস্তার পাশে একটা জায়গায় বসলাম। শিয়ালের ডাকগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। কিছুটা সময় বসার পর লাইটের আলো কমতে লাগলো। মনে হচ্ছে ব্যাটারিতে চার্জ নেই। এই ব্যাটারিগুলো রোদের তাপে চার্জ হয়। আগের দুদিন খুব বৃষ্টি হয়েছিল, হয়তো চার্জ হয়নি। লাইটের আলো কমার সাথে সাথে ভয়টাও বেড়ে যাচ্ছে। হঠাৎ করেই লাইটটা বন্ধ হয়ে গেল। চারদিকে আবার অন্ধকার হয়ে গেল। এবার অন্ধকারে শিয়ালগুলো মনে হচ্ছে আমার খুব কাছে চলে এসছে। আমি আর বসে থাকতে পারলাম না, উঠে দিলাম এক দৌড়। দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। মনে হচ্ছে আমার মতো অসহায় মানুষ আর একটিও নেই। হঠাৎ করেই রাস্তার মাঝখানে কি জানি একটা চোখে পড়ল। কিছুটা সামনে এগাতেই দেখতে পেলাম কালো কাপড় পরিধান করা একটা ছায়া রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম। তখন আর আমার কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম রাস্তায় কিছু মানুষ আমার চোখে পানির ছিটা দিচ্ছে আর বলছে, ভাই কি হয়েছে আপনার? রাস্তার মাঝখানে পড়ে আছেন যে? আমি সব খুলে পড়লে ওই ভাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তারপর থেকে আর কোনোদিন রাতে বের হই না বাড়ি আসার জন্য। আমি কাজ করতাম একটি ছোট কোম্পানিতে। ওখানে সপ্তাহে বৃহস্পতিবার রাতে ছুটি হতো। আমি কাজের প্রথম দিকে বাড়ি আসার পথে এমন ঘটনা ঘটে আমার সাথে। আমি বাড়িতে এই ঘটনাটি জানাইনি, তাহলে মা বাবা এখানে আর কাজ করতে দেবে না। তাহলে কেমন লাগলো আজকের শেষের ঘটনা দুটো? আশা করছি আজকের শেষের ঘটনা দুটো তোমাদের বেশ ভালো লেগেছে। আজ কিন্তু পরপর 3টে ঘটনা শুনলাম। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো? প্রথম ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা, না শেষের ঘটনাটা? চটপট আমাদের কমেন্ট করে জানিয়ে ফেলো। আশা করছি এতক্ষণে তোমরা লাইকও করে দিয়েছো, আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করেছো তাদের যদি আমাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে
নোটিফিকেশন বেলটা অন করে রাখো, যাতে যখন আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথম তোমার কাছে আমাদের ঘটনার নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর একটা কথা ভুললে চলবে না, প্রেতচক্র কোনো কাল্পনিক বড়লৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধু তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো শুনবে, আমাদের সঙ্গে থাকবে। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে সোমবার আরো নতুন নতুন কিছু ভয়ের ঘটনার সাথে, ঠিক বিকাল 6:30টায়। আর সব শেষে এটা বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।